অপরাহ্ন সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হলো গতকাল যে মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি হয়েছে অ্যাডহকের উপর অ্যাডহক করে 4টা অ্যাডহক বোধহয় হয়ে গেছে। তো 2012-তে লাস্ট নির্বাচন হয়েছিল আমাদের বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায়। তখন 2017-তে যেটা শেষ হয়েছে মেয়াদ, আমি তখন জেনারেল সেক্রেটারি ছিলাম। আমরা নিয়ম অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছিলাম নির্বাচন করার জন্য, এবং আমরা সারা দেশ থেকে কাউন্সিলরও নিয়ে এসেছিলাম। কিন্তু ওই সময় হঠাৎ করে মাহবুবারা গিনি সে খবরটা পেয়ে উনি তখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়ে কমিটি ভেঙে দিয়ে সে প্রেসিডেন্ট হয়ে গেল এবং নির্বাচন করতে দিল না। এবং গত কমিটিতে ছিলেন এখানে দুজন আছেন, তারা সব সময় এখানে আমি কামরুনার হিরুর নাম উল্লেখ করতে চাই। করা জেসমিন লিটি, ওরা হিরুর হাজব্যান্ড অসুস্থ আসতে পারেনি, লিটি আর একটা কাজে চলে গেছে। এবং নাসিমা চৌধুরী শিরিন আছে, এবং ও জাতীয় ভলিবল দলের খেলোয়াড় প্রাক্তন, এবং শামিমা ও হলো জাতীয় দলের খেলোয়াড় টেবিল টেনিস, ওরা ছিল কমিটিতে। তো তারা সবসময় তো নির্বাচন করে দেওয়ার জন্য, কিন্তু মাহবুবারা গিনি এটা করতে জানিয়ে নির্বাচন, সে তখন হামিদা বেগম সেক্রেটারি হয়েছিল, এবং পরবর্তীতে হামিদা আপা 1 বছরের মাথায় উনি স্ট্রোক করলেন। স্ট্রোক করে উনি প্রায় 4 বছর ইয়েতে ছিলেন, কমে ছিলেন। সেই সময় ফিরোজা করিম নেলি আসলো, জয়েন্ট সেক্রেটারি ছিল, সে ভারপ্রাপ্ত সেক্রেটারি হলো। তো ফিরোজা করিম নেলির সম্পর্কে একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই কখনো তার নাম শুনেনি আগে। 2012-তে আওয়ামী লীগ সরকারের সময়, যাকে এখন সবাই ফ্যাসিস্ট সরকার বলছে, সেই সময় সে তার ভাই নাজমুল করিম টিঙ্কু, উনি ছাত্রলীগের এক সময় সেক্রেটারি ছিলেন, যখন বুলবুল ভাই রুল ফজল বুলবুল প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, এবং উনি ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবং ফজলেনুর তাপসের ডান হাত যাকে বলা যায়, ফজলেনুর তাপসের 2 ইলেকশন, এমপি ইলেকশন এবং সিটি কর্পোরেশন সবই উনি করেছেন, এবং ক্রিকেট বোর্ডের উনি পরিচালক ছিলেন। সে নেলি টিঙ্কুর আওয়ামী লীগের টিঙ্কুর বোন হিসাবে, ফজলেনুর তাপসের বান্ধবী হিসাবে উনি তখন যারা আওয়ামী লীগের দেখভাল করতেন স্পোর্টসটা, তাদের কাছে রিকোয়েস্ট করেছিল একটি খুব ভালো পোস্ট দিতে হবে। তো স্বাভাবিকভাবে তারা জানে ফজলেনুর তাপসের খুব ক্লোজ, সেই হিসাবে তাকে ভাইস প্রেসিডেন্ট করেছিল ভারতে। পরবর্তীতে সে জয়েন্ট সেক্রেটারিতে চলে গেল 2017-তে অ্যাডহক কমিটিতে। 2017 ইলেকশনটা হলো না। 2017 থেকে নর্মালি অ্যাডহক কমিটির বয়স যদিও কোথাও লেখা না থাকে, আপনারা জানেন যে 90 দিনের মধ্যে একটা নির্বাচন করার কথা। সে 2017 সালের 3রা মার্চ কমিটি ভেঙেছে। সেই কমিটি মানে আজকে 25 সালের গতকাল কত ছিল, গতকাল ছিল 25শে অক্টোবর। সেই দিন পর্যন্ত কোনো নির্বাচনের তাগিদ মহিলা ক্রীড়া সংস্থা চিন্তা করেনি, এবং জাতীয় ক্রীড়া পরিষদও চিন্তা করেনি। যখন 5ই আগস্ট এই সরকার চেঞ্জ হলো, আন্দোলন যেটা হলো, সেটার পরবর্তীতে যে আরেকটা সরকার আসলো অন্তর্বর্তীকালীন, ওই সময় কিন্তু নেলি পালিয়ে বেরোতো। হঠাৎ করে দেখা গেলো যে সে জাতীয় ক্রীড়া পরিষদের লোকজনের সাথে 2-1 জনের সাথে খাতির করে ফেললো। এবং সার্চ কমিটিকে এখন করা হয়েছে। সার্চ কমিটির কাছে আমরাও জেনেছি, আপনারাও নিশ্চয়ই জেনেছেন, সার্চ কমিটি যখন প্রথম হলো, ফার্স্ট যারা তারা সিটিং করেছিল উপদেষ্টা সাহেবের সাথে, সেদিন জোবায়দুর রহমান রানা যিনি কনভেনার, উনি বলেছিলেন, উনি আমেরিকার থেকে সেই দিনই সকালে এসেছেন, ওনাকে ডেকে নিয়ে আসছে উপদেষ্টা সাহেব নিচে ফোন করে। উনি বলেছিলেন যে এখানে যদি হস্তক্ষেপ করা হয় আমরা থাকবো না, আর যদি আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেন তাহলে আমাদেরকে রাখবেন। তখন উপদেষ্টা সাহেব বলেছে, আপনারা রানা সাহেবের সাথে কথা বলে জানতে পারেন, আমরা তো তার কাছ থেকে জেনেছি যে তখন উপদেষ্টা সাহেব বলেছিলেন এখানে কোনো হস্তক্ষেপ হবে না, আপনাদের উপর সম্পূর্ণভাবে আমরা আস্থা রাখছি, বা আপনারা সুন্দরভাবে নিয়মকানুন মেনে আপনারা একটা কোনো রাজনৈতিক এখানে বলায় লোক থাকবে না, ফ্যাসিস্ট সরকারে কেউ থাকতে পারবে না, আওয়ামী লীগের স্পষ্ট করে উনি বলেছিলেন আওয়ামী লীগের কেউ থাকতে পারবে না, রাজনৈতিক প্রভাবমুক্ত আপনারা একটা কমিটি করেন স্পোর্টস পার্সোনালিটিস দিয়ে, যারা আসলে কাজ করতে পারবে, যাদের কাজ। এবং বিগত সময় যারা 2টা আপনারা নিশ্চয়ই জানেন, মত বিনিময় সব একটা করেছিলেন, তারিখটা আমার মনে নাই, আমি লিখে নেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই মত বিনিময় সবাই কিন্তু লাস্ট বক্তা হিসেবে উপদেষ্টা সাহেব বলেছিলেন যে 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না, যার জন্য কিন্তু হ্যান্ডবলের কোহিনুর সাহেব, ভলিবলের মিকু সাহেব, তাইকান্দোর রানা সাহেব, এরকম অনেকেই, পালোয়ান সাহেব কুস্তির, হ্যাঁ, তো তাদের কিন্তু কমিটিতে তারা রাখেনি। তো এইখানে এই নেলি 2017 সালে জয়েন্ট সেক্রেটারি, 2018 সাল থেকে অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি অ্যাডহক কমিটির 7.5 বছর ধরে, 7.5 বছর ধরে অ্যাডহক কমিটির জেনারেল সেক্রেটারি থেকে, এবং সে আওয়ামী ঘরানা না, সে নিজে আমাদেরকে বলতো, একটা এটা মনে আছে, একটা মিটিংয়ে আমি তখন জেনারেল সেক্রেটারি, সে চিৎকার করে বলেছিল 13-14 সালের দিকে যে তোমরা বলছে তোরা তো সব আওয়ামী লীগের 5-1টা আসছিস, আর আমি আওয়ামী লীগ করি, আমার ভাই আওয়ামী লীগ করে, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, আমি তাপসের লোক, আমি প্রধানমন্ত্রী হাসিনার লোক।
সেই মানুষ, এবং জিজ্ঞাসা করেন এরা দুজন মেম্বার কীরকম খারাপ ব্যবহার করতো সে প্রতিদিন, কাউকে পাত্তা দিত না, কোনো হিসাব নাই। যেমন ফরহাদ জেসমিন লিটি, সে হলো পারচেস কমিটির চেয়ারম্যান, সে জানে না কি কেনা হয় ক্রিয়া সংস্থায়। যদি এই কমিটি সে যদি না থাকে, আগামীতে যেই আসবে জেনারেল সেক্রেটারি, দেখবে এখানে পুকুর চুরি না সমুদ্র চুরি হয়েছে। তা আমি এই জায়গায় আসি যে একজন দুই জায়গায় থাকতে পারবে না, এটা বলেছিলেন উপদেষ্টা সাহেব নিজে। কিন্তু ফিরোজা অ্যাথলেটিক্সও আমাদের ছোট বোন, খুবই আমাদের প্রিয় ভাজন, সে কিন্তু অ্যাথলেটিক্স আছে। তো একজন দুই জায়গায় থাকতে পারবে না, এটা উপদেষ্টা সাহেবের ছিল। এবং সার্চ কমিটি তারা যে মিটিং করে সব ডিসিশন নিয়েছিল, ওদের মিটিংয়ের ডিসিশন একজন দুই জায়গায় থাকতে পারবে না। এটা ফিরোজা বেগমকে খাতুনকে দেখছেন, আপনারা জানেন অ্যাথলেটিক্স ফেডারেশন আছে আবার এখানে নেওয়া হতে। তাহলে আর একটা এটা কেন করেছিল সার্চ কমিটি, যে বেশি মেয়েদেরকে যেন প্রোভাইড করতে পারে, সবাই এখানে কাজ করার সুযোগ পায়, আস্তে আস্তে করে একজন কাজ করতে করতে লিডার হবে। এখানে দুজনকে রাখা হয়েছে। এবং আমরা কখন রসনাক্তার ছবি আমাদের বড় বোন শ্রদ্ধাভাজন, উনি আমার সময় সে 12 সাল থেকে ট্রেজারার, কিন্তু উনি কোনোদিনও কিন্তু অফিসে আসেন না ট্রেজারার হিসাবে। ওনার বাসায় সই নিতে হয়, ওনার বয়স 75 বছর, ওনার বাসায় সই আনতে পাঠানো হয়, এবং সেই তার জন্য স্টাফদের রিক্সা ভাড়াও যায়। অথচ আমাদের সাবরিনার মতো অ্যাথলিট, আমাদের তানিয়ার মতো অ্যাথলিট, আমাদের শিরিনের মতো অ্যাথলিট, আমাদের শামীমার, আরও অনেক, আমাদের ন্যাশনালিটি তো অনেক আছে। তো রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে খেলোয়াড় হিসাবে, কাউকে সংগঠক হিসাবে। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে আমি বাংলাদেশের প্রথম নারী না, প্রথম মানুষ যে খেলোয়াড় এবং সংগঠক হিসাবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। তো সেটা কি শুধু ঘরের মধ্যে আটকে রাখার জন্য? আমার পুরস্কারটা, আমার সার্টিফিকেটটা, মেডেলটা নিয়ে আমি ঘরে রেখে দেবো, আমি কোনো কাজ করার সুযোগ পাবো না? আমি তো 2017 থেকে কোথাও নাই। ওই সময় এই নেলি, এই গিনি যে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিল ডানা বিএনপি করে, আওয়ামী লীগের সময় বলা হয় ডানা বিএনপি করে, বিএনপির সময় বলা হয় আওয়ামী লীগ করে। আমি যদি বিএনপি বা আওয়ামী লীগ করতাম, আমি বহু আগে এমপি হতাম, মিনিমাম 30 বছর আগে, মিনিমাম 20 বছর আগে মন্ত্রী হতাম। কারণ আমার চেয়ে অনেক বিলো ক্যালিফারের লোকজন মন্ত্রী এমপি হয়ে গেছে। আমি স্টুডেন্ট পলিটিক্স করা মানুষ, আমি ন্যাশনাল পলিটিক্সে যাইনি, আমি স্পোর্টস করব বিধায়। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসনাক্তার ছবির কথা বললাম, সালমা খাতুন, জুই বেবি তো ফুটবলে আছে, মরিয়ম তারেক, এরা কিন্তু সবাই সেই 2008 থেকে। তাহলে যে ফরিদা আক্তার বেগম, হ্যাঁ, উনি প্রায় 80 বছর বয়স, ডনের মা। আপনারা দেখেন, উনি জানেন উনি হাঁটতেই পারে না, উনি চলতেই পারে না, কিন্তু সচল মানুষগুলাকে কিন্তু চোখে পড়েনি জাতীয় ক্রীড়া পরিষদ অথবা ক্রীড়া মন্ত্রণালয়। মরিয়ম তারেক প্রায় 20 বছরের বয়সে, না সেই 2003 থেকে আছে। এরকম যারা উপদেষ্টা সাহেব যেহেতু বলেছিল যে 2 টার্মের বেশি থাকতে পারবে না, এবং যারা এখানে, আমি আপনাদেরকে বলি যেটা লেখা হয়েছে ক্রীড়া কিন্তু ভেকটাম, ক্রীড়া অনুরাগী কিন্তু সবাই বাংলাদেশে 80 মানে 100, যদি 20 কোটি লোক হয় 20 কোটি লোক ক্রীড়া অনুরাগী। মহিলা যদি 10 কোটি হয় তাহলে 10 কোটি মহিলা ক্রীড়া অনুরাগী, বা 8 কোটি মহিলা ক্রীড়া অনুরাগী। ক্রীড়া অনুরাগী বলাটা, এটা তো ক্রীড়া সহকারী অধ্যাপক, এটা কি পড়াশোনার জায়গা? অধ্যাপকের আমার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা এখানে বলছি সিনিয়র আইনজীবী, ব্যারিস্টার অমুক। আমরা ব্যারিস্টার ফ্যারিস্টার চাই না, আমরা সচিব চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা ইঞ্জিনিয়ার চাই না। ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে, আপনারা জানেন। আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, আমি সেই হিসাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন স্পাউস হিসেবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, আমার হাজব্যান্ড মেইন কমিটির মেম্বার, ফেলো মেম্বার, আমি হলাম মহিলা কমিটির মেম্বার। তো ইঞ্জিনিয়ারদের জায়গা, ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করবে। সে যদি ইঞ্জিনিয়ারই হয় তাহলে তো সে আজ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মেম্বার না, আইবির মেম্বার না। আমরা তো এখানে ইঞ্জিনিয়ারদের দেই, ডাক্তার দেই, আইনজীবী দেই, আমার খেলোয়াড়রা কোথায় যাবে? এটা আমাদের জায়গা। আমরা খেলোয়াড় যারা, তারা আমাদের প্রাইম সময়, জীবনের একটা মানুষের প্রাইম সময় যেটা, সেটা আমরা স্পোর্টসে দিয়েছি। স্পোর্টসে আমাদের ঘাম গেছে। আমরা এখানেকে যে যেখানে খেলি সেটাকে আমরা মনে করি আমাদের নিজের জায়গা, আমাদের রক্ত মাংস পানি করে আমরা এখানে খেলেছি। আমরা কেউ হয়তো জাতীয় পর্যায়ে খেলেছি, কেউ হয়তো সাব গেমসের রেকর্ড এনেছে, কেউ হয়তো কমনওয়েলথ থেকে এনেছে। যেমন সাবিনা এখানে আছে, আমাদের অনেকে আছে, ভারোত্তোলনে আছে, আচ্চাইতে আছে, যারা বিদেশ থেকে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ নিয়ে আসছে। সুইমিংয়ে আছে। তো সেইখানে তাদের জায়গা হচ্ছে না। ব্যারিস্টার আমরা কেন নিব? ডাক্তার দরকার নাই, আমার মেডিকেল কমিটি থাকবে, মেডিকেল কমিটিতে ডাক্তার থাকবে। আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, ইঞ্জিনিয়ার যাবে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে। এখানে আমি আপনাদেরকে একটা, ওরা কথা বলবে, আমি একটু বলে নেই
এখানে ক্রীড়া উপদেষ্টার সাথে আমার 8ই সেপ্টেম্বর দেখা হয়েছিল। প্রথম দেখা হয়েছিল ওনার সাথে ব্যাডমিন্টন টুর্নামেন্টে, আপনারা সবাই গিয়েছিলেন ইওনেক্স সানরাইজ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। তখন ওনাকে আমি 3টা টুর্নামেন্টের পর ওনাকে রাজি হয়ে কনসেন্ট দেওয়ার পর উনি আসেন নাই, 3টা ফেল করার পর 4 নম্বরটা আসছেন, সেটা ছিল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। তখনও কিন্তু এসব কমিটি নিয়ে কথা হয়নি, কারণ তখন সার্চ কমিটি কাজ করছে। গত মাসের 8 তারিখে যেদিন জয়েন করেছেন নজরুল সাহেব নির্বাহী পরিচালক হিসেবে, উনি আমাদের পূর্ব পরিচিত, ওনাকে আমরা কয়েকজন মিলে উইশ করতে গেছি। তখন ওনাকে যখন বললাম যে এতদিন ধরে আটকে আছে, 5ই মে লাস্ট ডেট ছিল সার্চ কমিটির। সার্চ কমিটি 10ই মে লাস্ট ডেট ছিল। আর সার্চ কমিটি আমাদেরকে জানিয়েছে ওরা ডিসেম্বর, একটু শুনেন, ওরা সার্চ কমিটির 10ই মে ছিল লাস্ট ওদের কমিটির মেয়াদ, এই বছর 10ই মে। এবং ওরা নাকি ডিসেম্বর, আমাদের সাথে কালকে কথা হয়েছে সার্চ কমিটির, জুবাইদুর রহমান রানারও কথা হয়েছে, ইমরুদ সাহেবেরও কথা হয়েছে, ওনারা বলেছেন ডিসেম্বরে প্রথম দিয়েছিল এবং জানুয়ারি মাসে সিটি কর্পোরেশনের অফিসে ওনারা বসে ফাইনাল করেছেন, তখন নাকি ওনারা দিয়েছেন। তো জানুয়ারি মাসে যদি দিয়ে থাকেন, কেন আজকে অক্টোবরের 25 তারিখে সেটা পাবলিশ হলো? আর সার্চ কমিটির মেয়াদ যদি 10ই মে শেষ হয়, তাহলে অনেক দিন পরে শুটিংটা দিয়েছে, শুটিং নিয়ে ঘাপলা চলছিল এনএসির, অনেক দিন পরে শুটিংটা দিয়েছে। শুটিং দেওয়ার পরও আমরা 10ই মের পরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 10 তারিখে 5 মাস গেছে, আজকে 25 তারিখ, 5 মাস 15 দিন, মানে 5.5 মাস পর মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণা করা হলো। এইখানে আমরা শুনেছি যে এখানে এনএসির কোনো এক কর্মকর্তার মাধ্যমে এখানে অনৈতিক কোনো কাজ, কোনো কিছু চালান হয়েছে, যেটা মানে সব সময় বলা যায় না যে সেই বিনিময়টা কি। সেই কারণে ক্রিকেটে আমরা দেখেছি কি, ক্রিকেটে কমিটি হওয়ার পরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এমন দুজনকে দিয়েছে, পরে যখন আলোচনায় এসছে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, পত্রিকা মিডিয়াতে ফ্ল্যাশ হয়েছে যে আওয়ামী লীগের একজন ক্লোজ লোক ওখানে এসছে, সাথে সাথে ওরা এটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আমরা আশা করব যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং আচ্ছা, এখানে একটা কথা বলি, এর আগে যে আমিনুল সাহেব সচিব ছিলেন, তখনও নির্বাহী পরিচালক পদটা আসেনি, উনি সচিব। তা আমি আমার ব্যক্তিগত কাজে মতিঝিল এসেছিলাম, পরে আমি ক্রীড়া জগতে একটু ওখানে বসি, দুলালদের ওখানে সব সাংবাদিকরা আসে, কথাবার্তা হয়, আমি খবর নিয়ে জানলাম আমিনুল ইসলাম সাহেব আছেন। তা আমি গেলাম, হাই হ্যালো করতে করতে বললাম যে কী ব্যাপার, সব ফেডারেশন হয়ে গেল, এতদিন হয়ে গেছে, সার্চ কমিটি চলে গেছে, ওনারা তো বলছে ওনারা নাকি জানুয়ারি মাসে কমিটি দিয়েছে, তা আমাদেরটা আটকে যাকেই করেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু স্পোর্টসের লোকজনদের করেন, এটা করে ফেলেন। তখন উনি আমাকে বললেন যে আপা, একটু পাশের রুমে সাইফুল সাহেব আছে, ওনার সাথে একটু দেখা করেন। ওয়াই? আমি কেন সাইফুল সাহেবের সাথে দেখা করবো? সাইফুল সাহেব পিএস, আপনি হলেন সচিব, নির্বাহী কর্মকর্তা। আমরা যখন ছোটবেলায় খেলেছি, আমি 70-এর শেষ বলি, আর 80-র দশক 90-র দশক যখন খেলেছি এবং অর্গানাইজার ছিলাম, তখন দেখেছি আপনারা তাদের পান নাই। পরবর্তীতে দেখেছেন অন্য রূপে, আক্তার হোসেন খান জাদরেল একজন সচিব ছিলেন, ওই সময় ওনারা ডেপুটি সেক্রেটারি। আগে কিন্তু এটা ডেপুটি সেক্রেটারি পোস্ট ছিল, এখনও ডেপুটি সেক্রেটারি পোস্ট, বিভিন্ন জায়গায় ডাম্প হয়ে থাকার জন্য এখানে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির মধ্যে চলে আসেন। আক্তার হোসেন খানকে দেখেছি, আলী কবির সাহেবকে দেখেছি, শামসুল ইসলাম মন্ডলকে দেখেছি, তারপরে আরও অনেক যারা এসছে, তারা তাদের সামনে পিএসরা দাঁড়িয়ে কথা বলতো, বসতে পর্যন্ত পারতো না যতক্ষণ পর্যন্ত সচিব বসতে না বলতো। এখন যদি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অথবা মন্ত্রণালয়ের সচিবকে আমরা বলি কমিটি হচ্ছে না কেন, ওনারা যদি বলেন সাইফুল সাহেব দেখছেন, এটা আমাদের জন্য খুব লজ্জার, আমরা লজ্জিত, এটার আমরা ধিক্কার জানাই। এবং তাই না, ক্রীড়া উপদেষ্টার সাথে আমাদের দেখা হয়েছে, নজরুল সাহেবের সাথে যেদিন দেখা করতে গেছিলাম 8ই সেপ্টেম্বর, ওই দিন নজরুল সাহেব বলেন আপা, আমি আজকে প্রথম জয়েন করেছি, আমি তো কিছুই জানি না, আপনারা একটু মন্ত্রী সাহেব আসবে 5 মিনিট পরে, ওনার সাথে একটু দেখা করেন, কথা বলেন, উনি যদি জানে আপনারা এসছেন, আমি তখন বলবো ওনারা এসেছিলেন, মহিলা কেসটা কেন হচ্ছে না, আমার জন্য কাজ করতে ইজি হবে। তা আমি অনিচ্ছা সত্ত্বেও ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখলাম আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট ইলেকশনের আগে ও তো দাঁড়িয়ে আমাকে সালাম টালাম দিল, বিনিময় করলো, শুভেচ্ছা বিনিময় করলো। তখন আমি বললাম যে আমাদের সব ফেডারেশন হয়ে গেছে, একটা মাত্র বাকি, 56টা ফেডারেশনের মধ্যে 55 হয়ে গেছে, একটা বাকি, তাহলে আমরা কি বাংলাদেশের বাইরে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, এটা করলে ভালো হয়। উনি এখন আমাকে বললেন সাইফুল সাহেব দেখছে, কি লজ্জার কথা। একটা জিনিস আমি একটু বলি, যে মানে আপনি তো বলতেছেন ঠিক আছে, আজকে প্রেস কনফারেন্সটা যেহেতু দেখেছেন, এটা মেন আপনাদেরকে আলটিমেট আমরা কর্মসূচিগুলো একটু জানাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। একটু কে কি বলেছে এটা একটু আমাদের জানা দরকার তো। মোটামুটি নিউজ তো আমরা পড়ছি, এখন মানে আপডেটগুলো একটু জানান, সেগুলো নিয়ে আমরা একটু লিখি। আচ্ছা, এখন ও একটু বলুক, আমরা ফিনিশিং করব, তোমরা বলো। বলেন। আমার আমি
Daily Rant. আপনারা নিচে রাখুন, সমস্যা নেই। আপনারা নিচে রাখুন। আমি সাবিনা সুলতানা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিলাম, সাবেক শুটার, কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে জাতীয় পদকপ্রাপ্ত শুটার। তো আসলে এই পরিচয়গুলো দিতেও আমার লজ্জা লাগে, কারণ আমি দেশকে রিপ্রেজেন্ট করেছি বিভিন্ন ক্ষেত্রে এবং কমনওয়েলথ রিপ্রেজেন্ট হিসেবে বিশ্ববাসী বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশকে কিন্তু চিনেছে আমাদের শুটিংয়ের গোল্ড মেডেলের মাধ্যমেই। হ্যাঁ, সেখানে আমি শুটিং ছাড়ার পরে, আমি শুটিং ছেড়েছি 2013 সালে, কিন্তু স্টিল নাও আমি এখন পর্যন্ত শুটিং ফেডারেশনে বা মহিলা ক্রীড়া সংস্থায় বা কোথাও ক্রীড়াঙ্গনের কোথাও আমি একটা ভালো মানে আমি কোনো দায়িত্ব নিয়ে ঢোকার মতো সুযোগ পাইনি। আর সবচেয়ে বড় কথা, মহিলা ক্রীড়া সংস্থায় আমার সদস্যপদ হিসেবে আমার কমিটিতে আমার ঢোকার ইচ্ছা ছিল, যেখানে উপদেষ্টারা বলেছিলেন, সার্চ কমিটিও যখন হয়েছে, সার্চ কমিটির ওনারাও বলেছিলেন যে ক্রীড়াক্ষেত্রে যাদের অবদান বেশি, যারা ইন্টারন্যাশনালি পদকপ্রাপ্ত বা ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদেরকে দিয়ে কমিটি করবে, অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে কমিটি করবে। কিন্তু এখানে যে নামগুলো আছে, এখানের বেশিরভাগ খেলোয়াড়ই না, ক্রীড়া অনুরাগী কি খেলোয়াড়? ক্রীড়া অনুরাগীরা কি সংগঠক? তারা কি পদকপ্রাপ্ত খেলোয়াড়? তাদেরকে দিয়ে কমিটি করবে, তারা কেন কমিটিতে থাকবে? তখন বলেছিল যে যারা রাজনীতি করে, রাজনীতির কোনো লোক এইসব কমিটিতে আসবে না। তাহলে এখন কেন এই মানে নিয়মগুলো পালন করা হচ্ছে না? এত লুকোচুরি, এত অনিয়ম খেলাধুলায় কেন? আমরা সারা জীবন খেলাধুলা করে এসেছি, খেলাধুলাতেই আমরা আমাদের পুরো জীবনটাকেই আমরা বিসর্জন দিয়েছি বলতে গেলে, সেখানে আমাদের মূল্যায়ন নাই। আমরা যারা একটা ভালো অবস্থানে ছিলাম খেলাধুলার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ন্যাশনালে আমরা গোল্ড মেডেল পেয়েছি, এখানে সবাই আমরা যারা আছি তারা সবাই গোল্ড মেডেলিস্ট, সেখানে আমরা কোথাও কেন সুযোগ পাইনি? আমাদের কি অভিজ্ঞতা নেই? আমাদের কি যোগ্যতা নাই একটা কমিটি পরিচালনা করার? তাহলে আমরা কেন, আমাদেরকে কেন মানে না চেনার ভান করবে? এমনও শোনা গিয়েছে যে ডানাকে, সাবরিনাকে, শিমুলকে আমাদেরকে চেনে না, মানে আমাদের অস্তিত্বই রাখবে না, এরকম একটা মনোভাব কেন? আমরা খেলাধুলা করেছি, আমরা ক্রীড়াঙ্গনে থাকবো, বাইরের মানুষ কেন আসবে ক্রীড়াঙ্গনে অবস্থান নিতে? খেলাধুলাটা আমাদের, ক্রীড়াঙ্গন আমাদের, সেখানে আমরা কেন বাইরে থাকছি? আমার প্রশ্ন এটা। আর এই যে কমিটিটা হয়েছে, এই কমিটি অবশ্যই অবিলম্বে আমাদের এটা পরিবর্তন করা উচিত। এটা প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টার কাছে এটা আমাদের দাবি, আমাদের অনুরোধ না, এটা আমাদের দাবি। আমাদের আলটিমেটাম দিব আমরা, এটা পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করে, আমরা যদি এই কমিটিগুলোতে সুযোগ না পাই, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব ইনশাল্লাহ। কানে কিছু বলবো? বলবো তোমরা কিছু? শিরিন সীমা কিছু বলো। সব শেষে আমি বলবো। আসসালামু আলাইকুম, আমি নাসিমা চৌধুরী শিরিন, আমি প্রাক্তন ন্যাশনাল ভলিবল প্লেয়ার ছিলাম। আর এখন আমি বর্তমান যে কমিটিটা ভেঙে গেল ওখানে আমি ছিলাম দীর্ঘ 2012 সালে আমি প্রথম আসছি। আমি দানাপার হাত ধরেই এসেছি, দানাপাই আমাকে মহিলা ক্রীড়া সংস্থায় এনেছেন এবং পরবর্তীতে 2017 সালেও যে কমিটি হয়েছিল অ্যাডক কমিটি, ওখানেও ছিলাম। ওখান থেকে এই পর্যন্ত আমি মানে এই কমিটিতে ছিলাম। তো
তো এখন হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে ক্রীড়াঙ্গনে আমাদের যে ক্রীড়া ব্যক্তি যাদের অবদান আছে তারা হচ্ছে এই জায়গাগুলোতে সুযোগ পাচ্ছে না। আর বিশেষ করে গত সরকারের আমলে কিছু রাজনৈতিক ব্যক্তি এখানে ঢুকানো হয়েছিল প্রায় 8-10 জন, যারা কোনো দিনও আমাদের এই কমিটিতে মিটিংয়ে আসেনি, কিন্তু তারা ওই মানে পদগুলো আটকায় রাখছে। আমরা চাইতাম যে ওই পদগুলো যেহেতু তারা আসে না, ওখানে আমাদের খেলোয়াড়দেরকে ঢুকানো হোক, যারা এই যে যেমন সাবরিনা আপা, তানিয়া, ওরা তো এই মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হিসাবেও ঢুকতে পারেনি এতদিন। তারপরে যে শিমুল, এখন আমি আর স্বামী আপা ছিলাম গত মানে 2 টার্ম আমরা এই মহিলা ক্রীড়া সংস্থায় আছি। তো এখানে দেখলাম যে ওই হামিদ আপা অসুস্থ হওয়ার পরে যে নেলি করিম ফিরোজা ওই জেনারেল সেক্রেটারি হিসাবে ঢুকছে, উনি আসলে প্লেয়ার না, উনি নাকি এলজিআরডিতে জব করেন, উনি নাকি ইঞ্জিনিয়ার। তা ওনাকে কখনো আমরা অফিসে যেতেও দেখি না। ওনার গাড়ি 24 ঘন্টা অফিসের গাড়ি ইয়েতে পড়ে থাকতো, আমাদের মহিলা ক্রীড়া সংস্থায় পড়ে থাকতো, কিন্তু উনি হচ্ছে এই ক্রীড়া সংস্থার গাড়ি নিয়েই সব জায়গায় চলতেন। আর হচ্ছে সব সময় আমাদেরকে একটা আওয়ামী লীগের মানে একটা প্রভাব খাটাতো, সব সময় ভয় দেখাতো যে উনি অনেক কিছু করে দিবেন। আর সামান্য কিছু হলে প্রচণ্ড খারাপ ব্যবহার করছে, আমার সাথেও ব্যক্তিগতভাবে অনেক খারাপ ব্যবহার করছেন উনি। আমি একটু সিক ছিলাম, আমার ভলিবল খেলোয়াড় ছিল, মানে খেলাটা ছিল, তা আমি বলছি মিটিংটায় আমি মানে আধা ঘন্টা পরে আসি, আমার শরীরটা একটু খুব ভালো না, একটু ভালো হলে আমি আসতেছি। উনি আমাকে ভীষণ শাউট করে কথা বলতেছেন ফোনে, আমার হাজব্যান্ড পাশে ছিলেন, তো বলতেছে যে আপনি এক্ষুনি আসতে হবে, এক্ষুনি। আমি বললাম আপা আমার পালসটা একটু বাড়ছে, আমি একটু ইজি হই তারপরে বাসায় তারপরে আসি। না আপনার এক্ষুনি আসতে হবে, আপনি কি এমন হয়েছেন, তার মানে আপনি আসবেন না, মানে উল্টা পাল্টা ফোনে যা তা বলতেছে না। আমার হাজব্যান্ড পাশে শুনে আমাকে বলছে যে তোমার এই ধরনের ক্রীড়াঙ্গনে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর হচ্ছে তারপর মানে সে আওয়ামী লীগ করে, সে আমাকে দেখে নিবে, হ্যান ত্যান, মানে অনেক ধরনের কথাবার্তা বলছে। তো পরে এইটা কলাবাগানের উনি যেই ক্লাবের সাথে আছেন ওই ক্লাবের একজনেরকে দিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করাইছে যে এরকম আপনার ওয়াইফ আমার ইয়ের সাথে নেলির সাথে খারাপ ব্যবহার করছে, উল্টা আমার নামে বিচার, মানে সে আমাকে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার নামে উল্টা বিচার দিলে। আর আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনারা বলছেন আপনাদের এমনিতে আসলে শেয়ার করছেন, শেয়ারিং বিষয় না, এই যেমন সাবরিনা আপা সোজা বলছে একটা কনক্রিট কথা বলেন যে আপনারা কি চান এই কমিটি, সাবরিনা আপা বলছেন কমিটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, আমরা অবশ্যই এই কমিটিতে নিতে হবে এরকম। আপনি যেমন দানা আপা কি বলছেন পরিষ্কার না, আপনি কি বলছেন পরিষ্কার না, আমি তো শেষ করিনি, আরো বলার সুযোগ আছে। আমাদের মেইন দাবিটা হচ্ছে আমরা নেলি করিম ফিরোজাকে আমরা জেনারেল সেক্রেটারি হিসাবে চাই না, এই কমিটিটা ভেঙে নতুন করে করা উচিত, আমরা এটা চাই। খেলোয়াড়দের বাইরে, উনি তো খেলোয়াড় না, নেলি করিম ফিরোজা তো খেলোয়াড় না। আর আমাদের এখানে তো মানে যথেষ্ট খেলোয়াড় আছে যারা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডি, তারা তো এখানে আসার সুযোগ পাচ্ছেন না, এবং ভালো ভালো সংগঠক আছে, আমরা চাই তারা ঢুকুক এখানে, তারা কাজ করুক, তাদের কাজ করার নতুনরা আসুক, তারা কাজ করুক, আমরা সেটাই চাচ্ছি। আর কি আপনারা একটু আমি যে এই যে কার্যক্রম আপনারা দিচ্ছেন, আপনারা কি প্রধান উপদেষ্টা অথবা ক্রীড়া উপদেষ্টা, এটা আমি লাস্টে বলবো, বলবেন আচ্ছা যাই ওই উপদেষ্টাগুলো তো আপনাদের থাকা উচিত। মানে ডেইলি ছাড়া কমিটি ঠিক আছে না, এখানে অনেকেই আমি আপনি চাচ্ছি যে এই কমিটিটা মানে ভেঙে দেওয়া, এখানে মানে এই কমিটি আমরা বিলুপ্ত চাই। হ্যাঁ বিলুপ্ত চাই এই কমিটি, নতুন করে আমরা কমিটি চাই, এই কমিটি চাচ্ছি না। জি আপনারা দুইজনই যখন আগের কমিটিতে ছিলেন, জি তো আমাদের জানার মধ্যে মোটামুটি আমাদের সবগুলো ফেডারেশন তো আসলে সচ্ছল না, বাট এই হিসেবে মহিলা ক্রীড়া সংস্থা অনেকটা সচ্ছল ছিল, অবশ্যই অনেক এবং আগের সরকারে এমন একটা তারা বড় অঙ্কের অনুদান পেয়েছিল, বেশ বড় অঙ্ক। জি আপনার এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা, আদৌ ওই টাকাগুলো ঠিক মতো আছে কিনা বা ট্রান্সপারেন্ট কিনা, বা এটা বাঁচানোর জন্য এখন এই কমিটি কিনা, এই ধরনের আমাদের তো আসলে হিসাব নিকাশ আমাদেরকে এইভাবে দেখানো হয় না, কিন্তু আমাদের মুখে বলা হয়, এবং যে কোনো একটা খেলা হলে দেখা হয় এই বাজেট, এই খরচ হয়েছে, এই টাকা বাঁচছে এইটা, এবং লাস্টলি আমাদেরকে বলছে এখানে 22 কোটি টাকা আছে এইটা।
এইটাই এটা কি আদৌ আছে না আপনাদের আদৌ আছে কিনা এটা আমরা জানি না, এটা আমাদের বলে আসলে না। আপনাদের তো রেগুলার তো ইনকামও আছে ইফেটে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে সুইমিং হচ্ছে, জুডো Aerobics, হচ্ছে, aerobics, অ্যারোবিক্স হচ্ছে, ব্যাডমিন্টন হচ্ছে, বাস্কেটবল হচ্ছে, এগুলো তো চলছে, ওগুলো থেকে তো সবসময় না ইনকাম বছর আসছে। শেষে প্রতিটা প্রতিষ্ঠানের একটা আয় ব্যয় হিসাব আছে হ্যাঁ, সেটা আপনারা সেইটা পাইতে আমাদেরকে না, দেখা না, এটা আমাদের তেমন যে না। ইয়ে আছেন ওই যে ছবি আপা, ওনার সাথে ওনার এটা সবসময় লেনদেন কিন্তু তার হিসাবটা ট্রেজার হিসেবে উনি রেগুলার এক্সপেন্ডিচার ট্রেজার হিসাবে রাখেন ওনার এটা সাথে, ইয়ার কিন্তু একটা হিসাব থাকে এটা আমাদের যে 31 সদস্যের যে কমিটি ছিল এই জিনিসটা আমাদেরকে কখনো মানে বলা হতো না। এইটাই। আপনাদের ধন্যবাদ। স্বামী কিছু বলুন। না, আপা, আপনি আবার বলেন। যে আপনার কোনো concrete আচ্ছা, আপনারা একটু আমি প্রশ্ন আপনার- করেন, তারপরে আমি আপনাকে চেষ্টা বলি, করব। যে বিষয়টা হলো যে আপনি বলছেন এই যে ফরিদ আপা একদম অচল, আরো যে কারাগার আছে, যেমন আইনজীবীদের দরকার নাই, আমাদের ক্রীড়া অনুরাগীদেরও দরকার নাই। না, না, না। নেহরু তো নিজেই ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার হিসেবে এরকম concrete কিছু উনি বলার ইঞ্জিনিয়ার হিসেবে আমি এখানে পরে কেন কথা আসবে? বলি, তানিয়া এটা দাঁড়াও। কোনো কথা না। আমাদের বুকগুলো নিয়ে নেন।